বিস্মিত হয়ে বললেন, আরে এখানে তো আমিও গিয়েছিলাম একদিন, তোমার জ্যান বর্ষের বন্ধু বান্ধব নিয়ে আমার সাথে প্রজেক্ট কাজ ছিল। তাদের গ্রামটাও অনেক সুন্দর ছিল, আমার ভীষণ এনজয় করেছি। অদিতি অবাক হয়েছে বটে, দুনিয়াটা আসলেই গোল। ও ভদ্রতার খাতিরে বলল। আরেকবার ওদিকে গেলে আমাদের বাড়িতে যাবেন স্যার। সৌরভ যেন হাতে চাঁদ পেলেন, খুশিতে গম গম করে উঠে বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তোমার বাবার নাম, বাড়ির ঠিকানা দাও, আমি ওদিকে বেড়াতে গিয়ে তোমার বাড়িতে ঘুরে আসতে চাই। অদিতি এবার কিছুটা হীনমন্যতায় ভুগতে লাগলো। ওদের ওই অত ছোট্ট বাড়িতে এত বড় গণ্যমান্য মানুষ যাবেন? ওদের বাড়িতে গেলে ওরা তো সেভাবে ওনার খেয়ালই রাখতে পারবেন না। অদিতি কিছুটা দোনামোনা করতে পাগল। হঠাৎ কোথা থেকে ধ্রুব বড় বড় পা ফেলে এগিয়ে এলো ওদের দিকে। সৌরভ আগ বাড়িয়ে অদিতিকে কিছু বলতে যাবে, ধ্রুব তখন ওদের সামনে দাঁড়ালো এসে। ওর শ্বাস প্রশ্বাস অশান্ত, চোখ দুটো মারাত্মক লাল। অদিতি সৌরভের দিকে চেয়ে যেন ফুঁসছে। ওদের কাছে এসে এই শুরুতেই অদিতিকে দিল এক রামধমক। অদিতি, জাস্ট লিভ। হঠাৎ ধ্রুবর এত বড় ধমক খেয়ে অদিতি রীতিমতো চমকে উঠে তাকালো ওই গৌর গম্ভীর এক রোগা রাগান্বিত ধ্রুবর মুখের দিকে। সৌরভ নিজেই অবাক, ধ্রুব পারে না এক্ষুনি অদিতিকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। অদিতি অবাক হয়ে সৌরভের দিকে একবার চেয়ে আবার ধ্রুবর দিকে তাকালো, বলতে চাইলো যেন কিছু। উনি এসেছেন। অদিতিকে কিছুই বলতে দেওয়া হলো না। ধ্রুব চোখ বুজে রেখে বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে নিজেকে শান্ত করার খুব চেষ্টা চালালো। পরপর চাপা স্বরের আগে কণ্ঠে এটুকুই বলল, আই সেড লিভ রাইট নাও। ধ্রুবর এমন অদ্ভুত ব্যবহারগুলো অদিতির কাছে সম্পূর্ণ নতুন। ধ্রুব ওর মতো স্বল্প পরিচিত একটা মেয়ের সঙ্গে এভাবে কথা বলছে, ভাবতে অবাক হচ্ছে অদিতি। অদিতি অপমানিত ভঙ্গিতে সৌরভের দিকে তাকালো। ভদ্রলোকের মুখটা শুকনো লাগছে, ভয়ঙ্কর অপমানিত বোধ করছেন যেন। অদিতি বুঝলো না ধ্রুব হঠাৎ এমন রেগে গেল কেন, তাও একজন গণ্যমান্য অতিথিকে অপমান করছে। অদিতি ধ্রুবর লাল রক্তচক্ষু দেখে কিছুটা জিজ্ঞেস করার সাহসও পেল না। সৌরভকে আস্তে করে সালাম করে চলে এলো সেখান থেকে। ও যেতেই ধ্রুব এবার লাল চোখ দিয়ে দৃষ্টি ফেললো সৌরভের দিকে। ধ্রুব যেন নিজের মাঝেই নি, কিছু একটা হারিয়ে ফেলার ভয়ে ও নিদারুণভাবে জর্জরিত। সৌরভ ছেলের কাজে কিছুটা বিরক্ত হয়ে বললেন, আমার কথা বলেছিলাম। ধ্রুব হাসলো অতিষ্ঠ ভঙ্গিতে, কোমরে এক হাত রেখে আর এক হাত বাম চোখ ডোলে আবার সৌরভের দিকে তাকাল। তারপর তাচ্ছিল্য নিয়ে বলল, কথা বলছিলেন অদিতির সঙ্গে? কেন, হঠাৎ ওর সঙ্গে কি আপনার পছন্দ হয়েছে? ওকেও বিয়ে করতে চাইছেন? সৌরভ নিজের ঐশ্বর্যজাত সন্তানের মুখে এমন সস্তা ছোট লোক কি কথা শুনে ভয়ঙ্কর লজ্জায় পড়ে গেলেন। ছেলের মুখে ছেলের বউ নিয়ে এমন কথায় তার কান থেকে যেন ধোঁয়া বেরোতে লাগলো। উনি এত বড় কথা সহ্য করতে পারলেন না, আঙ্গুল উঁচিয়ে শাসিয়ে উঠলেন ছেলেকে। কতভাবে কথা বলো ডুব্রো, ওই আমার মেয়ে বয়সী। ধ্রুব হাসে, ভ্রু বাঁকিয়ে নিজস্ব ভঙ্গিমায় বলে, মিস ত্রিনাও তো আমার জানা মতে তোমার মেয়ের বয়সী ছিল, রাইট? ওকে বিয়ে করতে পারলে অদিতি কেন নয়? সৌরভ চোখ রাঙালেন, বললেন, তন্ন মেয়েটা কিন্তু মেয়ের বয়সী ছিল না, ওর আমার বয়সের গ্যাপ ছিল 13 বছর, যেখানে তোমার মায়ের সাথে সংখ্যক বয়সী গ্যাপ ছিল 10 বছর। রাগকে বিবেকে হারিয়ে ফেলছো নাকি দুব্রো? ওহো, হুপস, ভুল হয়ে গেল। ধ্রুব হাসে, যেন মশকরা করেছেন সৌরভর সঙ্গে। সৌরভ নিজের রাগ সামলালেন। ছেলের এমন উচ্ছৃঙ্খল আচরণের জন্য যদি কেউ সবচেয়ে বেশি দায়ী হয় তবে সেটা উনি নিজে। কথাটা আর কেউ জানুক না জানুক উনি তো জানেন। তাই উনি ধীর গলায় ছেলের ভুল বোঝানটা শুধরে দিতে চাইলেন, বললেন, তোমার জন্য অদিতের বাড়িতে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চেয়েছিলাম ধ্রুব। ধ্রুব হতভম্ব হয়ে তাকালো সৌরভের দিকে, চূড়ান্ত অবাক হয়ে বলল, তোমাকে কোন ব্লাডি রাস্কেল বলেছে আমি অদিতিকে বিয়ে করতে চাই? সৌরভ বললেন, বাবা হ্যাঁ, আমি তোমার চোখে দুইটা আমি চেনা আছে। বাবা হই? ও গড! ধ্রুব আবারও কপাল চুলকে অতিষ্ঠভাবে হাসে, তারপর বহু কষ্টে হাসি থামিয়ে বলে, বাবা যদি হতেই তাহলে আমার মা অসুস্থ থাকাকালীন অবস্থায় পরকীয়া করে বেড়াতে না। আমার মা ক্যান্সারে বিছানায় শুয়ে কাতরে যাচ্ছিল, আর তুমি তার ওই নাজুক অবস্থাতে ঘরের বাইরে মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছিলে। সৌরভ হতভম্ব, ছেলের এহেন বিশ্বাসে তিনি বিস্ময় নিয়ে বললেন, আমি পরকীয়া করিনি, তন্নর সঙ্গে আমার দেখা হওয়ার আগেই হয়েছে। আমি তোমার মায়ের মারা যাওয়ার পরে ওকে ভালোবেসেছি।
ও কখনো তোমার মা জীবিত থাকা অবস্থায় আমাদের দুজনের মাঝে আসেনি। ধ্রুব হাসলো, টিটকারি করে বলল, ও তাই তো, মা মারা যাবার 2 মাস পরে আমার ঘরে সৎ মা এমনি এমনি এসে গেছিল, রাইট? সৌরভের রাগ লাগছে, তবু আজ সব বলা দরকার এই ভেবে বললেন, বিয়েটা আমি তোমার ভালোর জন্য করেছি ধ্রুব, তুমি সেটা জানো। আমাদের ঘরটা নির্বিহীন উচ্ছল চলে যাচ্ছে, তুমি বিপদে চলে যাচ্ছ, তাই আমার তোমার সাথে কথা ভাবে। ধ্রুব সৌরভের দিকে চেয়ে চেঁচিয়ে উঠে বলে, না, তুমি শুধু স্বার্থপরের মতো নিজের চিন্তাই করে বিয়ে করেছিলে। আমাকে এখানে খবরদার টানবে না, আমার ভালো তুমি কোনোদিনই চাওনি। সবার মধ্যে এভাবে চিৎকার করে বলা কথায় সৌরভ লজ্জায় আশেপাশে তাকালেন। কেউ নেই এদিকে, তবুও তিনি আর ভরা মজলিসে অপমানিত হতে চাইলেন না। এখন ধ্রুব অন্ধভাবে ওনার প্রতি রেগে আছে। যেই রাগ শুরু হয়েছিল ধ্রুব যখন 10 বছর বয়স, আজ ধ্রুব 25 বছরের ছেলে। এতটা বছর সে অনেক যত্ন নিয়ে বাবার প্রতি এই রাগ অভিযোগগুলো পুষেছে। এত সহজে এগুলো মিটবে না। ওকে এখন কিছু বোঝানো মানে শুধু শুধু সময় নষ্ট করা। পাশ থেকে স্যারকে চুপ দেখে সেক্রেটারি রাহুল নিচু গলায় ধ্রুবকে বলল, তোমার বাবা চাইছেন তুমি তোমার পছন্দের মানুষকে বিয়ে করে সুখে থাকো, তাই তিনি বলেছিলেন। ধ্রুব বাকিটা আর শুনলই না, চেঁচিয়ে উঠলো আবার, ও গড প্লিজ, দয়া করে আমার লাইফের দখল দেওয়ার বন্ধ করো সবাই। আমি কাকে বিয়ে করব এটা আমি জানি। আমি চেয়েছি তোমার ফালতু ওই সাহায্যগুলো, তোমরা আবার আমার লাইফ এলোমেলো করে দিতে উঠে পড়ে লেগেছো, যেখানে আমি মাত্র মাথাটা উঁচু করা শিখেছি। ধ্রুবর সামনে সৌরভ ইয়ামিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ছেলের এই চূড়ান্ত বেয়াদবিগুলো তার হজম হচ্ছে না আর। সৌরভ বহু কষ্টে নিচু আওয়াজে বললেন, আমি ভেবেছি যদি আরেকবার তুমি লাইভে গুছিয়ে নাও। আমি বলেছি। ধ্রুব আবারও চেঁচালো। সৌরভ কথায় খেয়ে হারিয়ে ফেললেন। পাশ থেকে রাহুল নম্র কণ্ঠে ভয় নিয়ে ধ্রুবর কাঁধে হাত রাখলো, বলল, দুর্ব আস্তে কথা বলো প্লিজ, তোমার বাবা হাই প্রেশার আছে। ধ্রুব শুনে চোখ বুজে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। নিজের রাগ কন্ট্রোল করছে। একটা সময় নিজেকে শান্ত করে চাপা স্বরেই লাল চোখ নিয়েই বলল, আমি আমার বিয়েতে তোমায় বলবোই না, চিন্তা নেই। বিয়ে যেদিন করতে ইচ্ছে হবে না, জাস্ট কাজী অফিসে গিয়ে কাজ সেরে বউ নিয়ে চলে আসবো। তোমার লোক দেখানো দায়িত্বগুলোর আমার কোনো দরকার কখনোই ছিল না, ভবিষ্যতেও হবে না। সৌরভ মাথা তুলে ছেলের দিকে তাকালেন। বুকটা আবারও ভারী হচ্ছে তার। বুকের ব্যথা ক্রমশ বেড়ে যাচ্ছে। ধ্রুব হয়তো চিন্তাও করেনি এই কথাগুলো একটা বাবার জন্য কতটা পীড়াদায়ক। বাবা হিসেবে একজন পুরুষকে ব্যর্থ অনুভব করিয়ে ফেলতে পারে মুহূর্তেই। ধ্রুব কথাটা বলে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। বড় বড় পা ফেলে বাইকের দিকে এগিয়ে গেল। সৌরভ বুকে হাত দিয়ে পাশে থাকা চেয়ারে ধপ করে বসে পড়লেন। রাহুল দ্রুত ওই ব্যাগ থেকে ইনহেলার আর প্রেসারের ওষুধ বের করে ওনাকে দিলেন। সৌরভ সেগুলো ধরলেনই না, ছেলে যাওয়ার দিকে টলমলো চোখে চেয়ে থাকলেন। ধ্রুব মারাত্মক স্পিডে বাইক চালাচ্ছিল। ওর হাত আজ কাঁপছে রীতিমতো। শরীর হেলে পড়তে চাইছে, তবু স্পিড কমাচ্ছে না। আজ এই রাস্তায় মরে পড়ে থাকলেও ধ্রুবর আফসোস হবে না। শালা জিন্দেগির প্রতি ঘেন্না ধরে গেছে রীতিমতো। একটা তামাশা চলছে ওর লাইফে। ধ্রুব বারবার গাড়িগুলো ওভারটেক করছিল, যেন আজ কোনো রকমে মরে যেতে পারলেই ওর তৃপ্তি। ধ্রুবর ফোন পকেটে বারবার বাজছে। কয়েকবার বেজে ফোন কাটলো। ধ্রুব ফোন রিসিভ করলো না। ওর চোখ দুটো ঝুলছে, যেন লুটিয়ে পড়বে এক্ষুনি। হয়তো পুরো মেন্টাল ট্রমাটা আবার হানা দিতে চাইছে। বারবার ফোন বাজছিল, তাই একসময় অতিষ্ঠ হয়ে বাইকের স্পিড কমিয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে তানিয়ার গলার আওয়াজ শুনতে পেল। কাঁদতে কাঁদতেই বলছে, ধ্রুব ভাই, অদিতি। গাড়ির শাসা আওয়াজে ধ্রুব কিছুই শুনতে পাচ্ছে না। তানিয়ার কাছে ওর নম্বর দেওয়া ছিল, যেন অদিতির খোঁজ নিতে পারে। তানিয়ার সাহস হবে না বিনা কারণে ধ্রুবকে কল দেওয়ার। অদিতির হয়তো কিছু প্রয়োজন, তাই ধ্রুব বাইক এক পাশে সাইড করলো। কানে ফোন চেপে জিজ্ঞেস করলো, শুনতে পাইনি আমি, এখন বলো। তানিয়া হাঁপাচ্ছে। ও কান্না আটকে অশান্ত শ্বাস ফেলতে ফেলতে বলল, ভাইয়া, অদিতিকে পাওয়া যাচ্ছে না 2 ঘন্টা ধরে। হঠাৎই ধ্রুবর বুকটা কেঁপে উঠল যেন। এমনিতে অ্যাংজাইটি অ্যাটাকের মতো হচ্ছিল, তার উপরে এই খবর। ধ্রুব মনের মধ্যে নেগেটিভ কিছু ভাবতে চাইছে না। শান্ত থাকার চেষ্টা করে বলল, হোস্টেলে ফেরে নিও। না ভাইয়া, ও হোস্টেলে নেই। আশেপাশের জায়গাগুলো খোঁজ হয়েছে, কোথাও নেই। কেউ কেউ বলছে অদিতিকে লাস্টবার কতগুলো ছেলের সঙ্গে নাকি দেখেছে কজন। ধ্রুব অবিশ্বাস নিয়ে বলল, অদিতির ছেলেদের সঙ্গে? কে দেখেছে ওটা? ভাইয়া, আমাদের ক্লাসমেট কজন, আমরাও বিশ্বাস করতে পারছি না এটা। তানিয়া থামলো এবার।
ধ্রুব চোখ বন্ধ করে কিছু একটা ভাবার চেষ্টা করলো। ওর মন এবার কু ডাকতে শুরু করেছে। আবারও মনের মধ্যে কিছু একটা হারিয়ে ফেলার শূন্যতা অনুভব করছে, যেমনটা অনুভব করতো ওর মা মারা যাবার পরে। ধ্রুবর বুক ধুকপুক করছে। ও অতিষ্ঠ ভঙ্গিতে নিজের বুকের বা পাশটা কুর্তার উপর খামচে ধরলো। ধ্রুবর অস্থিরতা বাড়ছে। ও বহু কষ্টে উচ্চারণ করলো কথাটা। হ্যাঁ, হোস্টেলের সিসিটিভি ফুটেজ চেক করো তানিয়া, আমি আসছি। ধ্রুব বাকি কথা শোনার আগেই এক মুহূর্তের মধ্যে বাইকে এক টানে ঘুরিয়ে ফেললো ভার্সিটির দিকে। তারপর বাড়িয়ে দিল বাইকের স্পিড। আশেপাশের গাড়ি, বাইক, সিএনজি চলছে। একটা বাইকের এত স্পিড দেখে সবাই বারবার তাকাচ্ছিল ধ্রুবর দিকে। ধ্রুবর এসবে পরোয়া নেই। ওর ঘাম হচ্ছে ভীষণ। ও এক হাতে পিঠের কপালের ঘাম মুছছে। স্পিড বাড়াচ্ছে ক্রমশ। ওর বুক ধুকপুক করছে ভীষণ, যেন অদিতির কাছে উড়ে পৌঁছে গেলে ওর শান্তি। মায়ের পর আর কাউকে হারিয়ে ফেলার শক্তি সম্ভবত ওর আর নেই। ধ্রুবর বুক ব্যথা করছে। ক্রমশ অসুস্থ হয়ে যাচ্ছে ও। মাথা ফেটে যাচ্ছে। আগের রোগের সিমটম দেখা যাচ্ছে। ধ্রুব ঢোক গিলল। বিড়বিড় করে নিজের বুকের বাঁ পাশে চাপড় দিতে দিতে বলল, ও ঠিক আছে, সেফ আছে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। এসবের মধ্যে হঠাৎ করে ধ্রুব উপলব্ধি করলো ওর নিজের জীবনের থেকেও এখন ইম্পর্ট্যান্ট কেউ আছে ওর জীবনে, যে হারিয়ে গেলে, যার গায়ে সামান্য আঁচড় লাগলে ধ্রুব ইয়ামিন পাগল পাগল হয়ে যায়। সেই মেয়েটা এখন নিখোঁজ। তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। হারিয়ে গেছে ও। একটা আয়োজিত জমকালো রাত অদিতি হারিয়ে যাওয়ার খবরে যেন মুষড়ে পড়ল। রাতের অন্ধকার বাড়ছিল ক্রমশ। সেই সঙ্গে বাড়ছে ধ্রুবর বুকের ব্যথাগুলো। ওই ব্যথাগুলো ধ্রুবকে উন্মাদ করে দিচ্ছে। ধ্রুব আজ যেন নিজের মধ্যেই নেই। কোনো রকম নিজের মানসিক অসুস্থতাকে ঠেলে এড়িয়ে ধ্রুব বাইক নিয়ে পৌঁছালো হোস্টেল বিল্ডিং এর সামনে। অফিস রুমের সামনে যেতেই দেখে রুমের সামনে অদিতির ডিপার্টমেন্টের অনেকেই জড়ো হয়ে আছে। অফিস ম্যানেজার হাঁক ডাক ছেড়ে সবাইকে সামলানোর চেষ্টা করছে। কিছু থেকে বাকি সবাইকে চলে যাওয়ার জন্য বারবার বলছে। দ্রুত বাইকের চাবি পকেটে ঢুকতে ঢুকতে অধৈর্য ভঙ্গিতে বড় বড় পা ফেলে অফিস রুমে ঢুকে গেল। ধ্রুবকে দেখে ওরা কম্পিউটারের সামনে এসে থেকে সরে দাঁড়ালো। ধ্রুব ধপ করে কম্পিউটারের সামনে চেয়ারে বসে গেল। পুরো হোস্টেলের গত 2 ঘন্টা সিসিটিভি ফুটেজ উম্মাদের ন্যায় চেক করে যেতে লাগলো একের পর এক। পাশ থেকে ইমন ধ্রুবকে এভাবে মাউস কিবোর্ড চাপতে দেখে কাঁচোমাচো ভঙ্গিতেই বলল, সিসিটিভি ফুটেজে কিছুই নেই ধ্রুব, আমরা খুঁজেছি। ধ্রুব চোখ বুঝে শ্বাস ছাড়লো, তবু হাল ছাড়লো না। আবার লেগেছে গেল চেক করতে। ওর হাতের ভেন্সগুলো যেন এখন আরো বেশি ফুলে উঠেছে। ফোল্ড করা কুর্তার হাতার দিকটা নীল নীল ভেন্সে আরো আকর্ষণীয় হয়ে যাচ্ছে। কিন্তু ইমন সেগুলো দেখে চমকে উঠল। ধ্রুব ধ্রুব কি আবার অসুস্থ হয়ে যাচ্ছে? ওর মেন্টাল ট্রমা এলে ভেন্স ফুলে যায়, সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ারও রেকর্ড আছে। ইমন ধ্রুবর দিকে তাকিয়ে রইল। এখন ধ্রুবকে কিছুই বলা যাবে না। এই মুহূর্তেও বন্ধু ফন্দু দেখবে না। পাশ থেকে তানিয়া বলল, ভাইয়া, আমরা সব খুঁজে ফেলেছি। অদিতিকে দেখা যায়নি হোস্টেলের আশেপাশে। কিছু খুঁজে না পেয়ে ধ্রুব এবার হার মানলো। কম্পিউটারের কিবোর্ড ছেড়ে দিয়ে দুহাতে মুখ ঢলে মুখে হাত চেপে বসে রইল কিছুক্ষণ, যেন কিছু একটা ভাবছে সে। অদিতি ধ্রুবর বাবার রাজনীতি, এই ব্যাপারগুলো মেলানোর চেষ্টা করছে ও। তারপর একদম হঠাৎ ধ্রুব চেয়ার থেকে উঠে পড়ল। বাকিরা তখনও অবাক চোখে দেখে এক উন্মাদ প্রেমিককে। ধ্রুব অফিস রুমের বাইরে গিয়ে সবার দিকে তাকালো। সবাইকে জোহরি চোখে দেখলো কারো মুখের এক্সপ্রেশন কেমন। সবাইকে চিন্তিতই দেখাচ্ছে। ধ্রুব তাই ওদেরকে সন্দেহ করলো না, বরং কথা তুললো গমগমে স্বরে। বলল, অদিতিকে কেউ দেখেছো আজ? কেউ দেখে থাকলে কোথায় অ্যান্ড কখন দেখেছিলে মনে পড়ছে কিছু? পাশ থেকে একটা ছেলে ক্লাসমেট কিছুটা উঁচু কণ্ঠেই বলল, আমি দেখেছিলাম ভার্সিটির গেটের সামনে ওকে দেখা গিয়েছিল লাস্টবার কতগুলো ছেলের সাথে। ধ্রুব থামলো, জিজ্ঞেস করলো। ছেলেগুলোকে চেনো? ছেলেটাও উত্তর দিল, মনে হয় না আমাদের ভার্সিটির কেউ, বাইরের কেউ লাগছিল। ধ্রুব চোখ বুজে কিছু একটা ভাবার চেষ্টা করে। তারপর হুট করে কি মনে করে ছুট লাগালো সামনের দিকে। পেছনে ইমন দৌড়ে আসছে। ধ্রুব ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে পড়লো। দারোয়ান তখন নাক ডেকে ঘুমোচ্ছিল। ধ্রুব সামনে দাঁড়িয়ে অপেক্ষা করলো না আর। তাকে না জাগিয়ে পকেট থেকে গেটের চাবি বের করে গেট খুলে ফেললো। ইমন ধ্রুবর কাণ্ড আর দারোয়ানকে এখনো মরার মতো ঘুমোতে দেখে ওর হাসি পেয়ে গেল। তবু ওর হাসি ঠোঁটে আসছে না ধ্রুবর অতিরিক্ত উন্মাদনা দেখে। ধ্রুব অফিস রুমের দিকে যেতে যেতে ইমনকে বলল, অদিতি ভার্সিটি থেকে বেরোয়নি, তার মানে ভার্সিটির সিসিটিভি ফুটেজ দেখা লাগবে। তুই ম্যানেজার থেকে অফিসের রুমের চাবি নিয়ে আয় কুইক।
ইমন হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ল, বলল, কিন্তু চাবি তো ওনারা আমাকে দিবেন না, তুই গেলে হয়তো তোকে। ধ্রুব হাঁটতে হাঁটতেই জবাবে বলল। গিয়ে বল ধ্রুব ইয়ামিন চেয়েছে, যা। ইমন এক দৌড়ে গেল। চাবি নিয়ে আসতে ধ্রুব তালা খুলে ভেতরে ঢুকলো। ম্যানেজার মাঝরাতে ঘুম